হে গাইস, তো আমরা এখন কথা বলবো মনস্টারভার্স নিয়ে। মনস্টারভার্স মানে গডজিলা, কং, এই যে সিনেমাগুলো দেখেছেন এইগুলো নিয়ে হলিউড একটা ফ্র্যাঞ্চাইজি তৈরি করেছে, যার প্রথম 2014 সিনেমা ছিল, মানে রিবুট ফ্র্যাঞ্চাইজি বলতে পারেন, যেখানে তো আমরা গডজিলাকে দেখতে পাই। তো সেগুলো নিয়ে মনস্টারভার্স অ্যাকচুয়ালি কী, সেখানে কী কী সিনেমা আছে, কী কী সেখানেতে ক্যারেক্টার দেখানো হয়েছে, সেগুলো নিয়ে জানবো, তাদের ওয়ার্ল্ড নিয়ে জানবো। তো হাই, আমি ধ্রুব, ওয়েলকাম টু রিভিউজ। লেটস টক অ্যাবাউট মনস্টারভার্স। এবার যদি প্রথমেই বলি যে মনস্টারভার্সের স্টার্ট বা যে সিনেমাগুলো বেরিয়েছে, সেটা গডজিলা বেরিয়েছে 2014-তে, তারপর বেরিয়েছে কং দ্য স্কাল আইল্যান্ড, তারপর বেরিয়েছে গডজিলা দ্য কিং অফ মনস্টার্স, তারপর গডজিলা ভার্সেস কংও বেরিয়েছে, এবং রিসেন্ট ট্রেলার বেরিয়েছে কার, সেটা টিজার বা ট্রেলার বেরিয়েছে কার, সেটা হচ্ছে গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার। তো এই যে ফিল্ম সিরিজটা আছে, এবার সব কিছু নিয়ে যদি বলতে চাই, যে এই যে ক্রিয়েচারগুলোকে বলা হয়, এগুলো মানে গডজিলা তো 1954-তে জাপান থেকে আবিষ্কার হয়েছিল, মানে সেখানে কাইজু বলা হয়, কাইজু মানে হচ্ছে বিগ মনস্টার, সেখান থেকে গডজিলার উৎপত্তি, এবং তার উৎপত্তির রিজনটা ডিফারেন্ট ছিল, মনস্টার ভার্সেস সেটা ডিফারেন্ট। আর এখানেতে আমরা জানি কং 1933-এ ফর্ম করা হয়েছিল, এবং তারপরেই সব দুটো ক্যারেক্টারকে নিয়ে এবং এই মনস্টারভার্সকে নিয়ে ওয়ার্নার ব্রস, লেজেন্ড পিকচার্স এরা নতুন করে একটা কাজ করার চেষ্টা করছে। এবার যদি বুঝতে চাই যে এদের যে মনস্টারভার্সের ওয়ার্ল্ডটা, সেটা বলা হয় নাকি বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স ইয়ার্স এগো, যখন পৃথিবীতে এই সব কিছু ছিল না, পুরো পৃথিবীতে রেডিয়েশন ছিল, তখন টাইটান্স বা বড় বড় মনস্টার্সটা থাকতো, তারা এই রেডিয়েশন থেকে তাদের খাদ্যই ছিল রেডিয়েশন, এই রেডিয়েশন থেকে পাওয়ার পেতো, এবং জাইগান্টিক সাইজ হতো তাদের, এক একজনের বিশাল বিশাল আকৃতি। আপনি তো গডজিলা সাইজও দেখেছেন, কংয়ের সাইজও দেখেছেন, 300 ফুট 400 ফুট, কেউ মানে কোনো অ্যানিম্যাল যদি নিজের উইংসকে ছড়িয়ে দেয় তো 800-900 ফুটেরও বেশি সাইজ হয়ে যায় এক একজনের। তো এইরকম মনস্টাররা থাকছিল তখন, বা টাইটানরা থাকছিল, ওইটাকে টাইটান ওয়ার্ল্ড বলা হতো। এবং তারপর একটা মিটিওর আর্থে পড়ে, এবং অনেকটা ডাইনোসরের মতো, ডাইনোসর যেমন বিলুপ্ত হয়ে যায়, সেরকমই কিন্তু এই মনস্টারগুলো এই মিটিওর পড়ার জন্য প্রচুরজন বিলুপ্ত হয়ে যায়। এবং মিটিওরটা পড়ার জন্য কী হয়, যে আমাদের অ্যাটমসফিয়ারের যে স্ট্রাকচার, যে কেমিস্ট্রি, সেটা চেঞ্জ হয়ে যায়, এবং সেই কারণে পৃথিবীর রেডিয়েশনও কমতে থাকে, এবং পৃথিবীর রেডিয়েশন কমার জন্য প্রচুর টাইটানরা বা মনস্টাররা কিন্তু মরতে থাকে। এবং কিছু মনস্টার নিজের বাঁচার জন্য, মানে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট ওই থিওরি মেনে, কিছুজন হাইবারনেশনে চলে যায়, যাতে তাদের এনার্জি খরচা হয় না, তাদের মানে আর এনার্জি না খরচা হলে তাদের খাদ্যরও প্রয়োজন হবে না, তাই হাইবারনেশনে চলে যায়। কিছুজন কি করে, জলের মধ্যে চলে যায়, যেমন গডজিলার মতো কিছু প্রাণী, এবং তারা আর্থে যে থার্মাল হিট সেটাকে নিতে থাকে, সেই এনার্জিটাকে শোষণ করতে থাকে একবারে সি লেভেলে, মানে সমুদ্রের একবারে নিচে গিয়ে, সেখানে নানারকম পকেট থাকে। আর কিছুজন চলে যায় হলো আর্থে, বা পৃথিবীর নিচেও, মানে আমরা ওপরে যেখানে থাকি তার নিচেও একটা আর্থ আছে, যেটাকে হলো আর্থ, মানে বলতে পারেন আমাদের মেট্রোর যেমন সিঁড়ি দিয়ে নেমে একটা টানেল সিস্টেম থাকে, মনস্টারভার্সের আর্থের নিচে তো একটা টানেল সিস্টেম আছে, যেখানে তো অন্য ধরনের প্রাণীরা থাকে, টাইটানরা থাকে, সেটাকে হলো আর্থ বলা হয়। এবং সেখানে কিন্তু রেডিয়েশন আছে, সেখানে প্রচুর এনার্জি বেশি আমাদের এখানের থেকে, মানে আর্থ ক্রাস্টের ওপরের থেকে। তো টাইটানরা নানা রকম জায়গাতে সেখান থেকে চলে যায়। তো সেইখান থেকেই আমরা দেখতে পাই অনেক কটা ক্রিয়েচারকে। তারপর মনে করুন আস্তে আস্তে যখন ওরা চলে যায়, তখন তো আর্থেতে মানে মেন ক্রাস্টের ওপর তো আর কোনো বড় বড় মনস্টার নেই, সেরকম নেই, মানে প্রায় গায়েব হয়ে গেছে। তো যখন তারা গায়েব হয়ে যায়, তারপর থেকে আস্তে আস্তে নানারকম ক্রিয়েচার আসতে শুরু করে, এবং তারপর হিউম্যান আসা শুরু করে, কারণ হিউম্যানের খাতরা নেই ওইরকম টাইটানদের থেকে, কারণ টাইটানরা এক্সিস্ট করছে না। এবারে হিউম্যান যখন আসে, এই মানুষরা যখন আসে, তখন তারা কি করে, কিন্তু তারপরেও তো কিছু মনস্টার তো ছিল, যেমন গডজিলার মতো মনস্টার ছিল, বা আরও দু একটা মনস্টার ছিল, তাদেরকে হিউম্যানরা পুজো করা শুরু করে, কারণ হিউম্যান সারা জীবনই স্মার্ট ছিল, যে বেশি খতরনাক লাগছে, যে বেশি পাওয়ারফুল লাগছে, তাকে পুজো করে দাও। তো পুজো করা শুরু করে, তারপর সাইন ল্যাঙ্গুয়েজে তাদের সাথে কানেক্ট করা শুরু করে, এবং সাইন ল্যাঙ্গুয়েজে কানেক্ট করার পর কিছু মানুষ তাদের সাথে টেলিপ্যাথি পাওয়ার পেয়ে যায়, মানে পুরো টেলিপ্যাথি দিয়ে তাদের সাথে কানেক্ট করতে পারে ওই টাইটানগুলোর সাথে। এবং তারপর জানেন মানুষের যা প্রবৃত্তি, যে তাদেরকে স্লেভ বানিয়ে নেয়, মানে মানুষ যাকেই পারবে, মানে মানুষকে স্লেভ বানিয়েছে, তো মানুষ তো অন্য জানোয়ারকে স্লেভ বানাবে না, এটা তো হতেই পারে না। তো তারপর টাইটানদের কি মানুষটা দাস বানাতে লাগে, এবং তারপর কি হয়, কিছু টাইটান রিভল্ট করে, এবং হিউম্যান ভার্সেস টাইটান একটা ফাইট হয়ে যায়, এবং সেটার বিভৎস বড় ফাইট হয়। এবং তারপর ওই টাইমেতেই গডজিলার যে আন্ডার ওয়াটার মানে টেম্পলটা ছিল, তো ওই টেম্পলটা নষ্ট হয়ে যায় ওখান থেকে। এবং তারপর যে ওই ওয়ারটা কী করে এন্ড হয়, একটা বড় কিছুর জন্য এন্ড হয়, এবং কী জন্য এন্ড হয় সেই জিনিসটা আমরা জানি না, এবং সেটাকে ক্যাটাক্লিজম বলা হয়, এই যে জিনিসটা, ঘটনাটা শেষ হওয়ার পর। এবং তারপর থেকে দুটো জায়গা, মানে হলো আর্থ আর আমাদের ক্রাস্ট আর্থ পুরোপুরি আলাদা হয়ে যায়, এবং মনস্টারের সাথে মানুষের পুরো সম্পর্ক সব কেটে যায়।
কিন্তু তারপরও আমরা সিনেমাগুলো থেকে দেখতে পাচ্ছি যে কী করে স্কাই আইল্যান্ডে আমাদের কংকে দেখতে পাই। তারপর আমরা জানতে পারি গডজিলা, এবং গডজিলা, কং এরা হচ্ছে যে প্রোটেক্টর, এই টাইটানগুলোকে প্রোটেক্টর টাইটান বলা হয়, কারণ এরা হিউম্যান আর বাকি ক্রিয়েচারদের মধ্যে এবং আর্থের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করে থাকে। এবং কিছু ডেঞ্জারাস ক্রিয়েচারও আছে। এবং এবার যদি কিছু মনস্টারের নাম করি, মনস্টারভার্সে আমরা দেখেছি, যেমন আমরা দ্য গডজিলাকে দেখেছি, একটা লিজার্ড আর ড্র্যাগন স্টাইলের মানে দুটো কম্বিনেশনের একটা ক্রিয়েচার, যেটা অ্যাকচুয়াল হিস্ট্রি বলা হয় নাকি, যে সে যখন মানে একটা তো যে মনস্টারভার্সের হিস্ট্রি যে গডজিলা বিলিয়ন ইয়ার থেকে ছিল, এবং জাপানিজ হিস্ট্রি অনুযায়ী 1954 যখন জাপানের ওপর ইউএসএ বম্ব ফেলে, তখন ওই রেডিয়েশনের জন্য প্রিহিস্ট্রি ক্রিয়েচার যে গডজিলাতে কনভার্ট হয়ে যায়। তো এরকম জাপানিজ হিস্ট্রি গডজিলার, কিন্তু নর্মাল হিস্ট্রি হচ্ছে যে ওরা বিলিয়ন্স বছর ধরে আছে এবং তারা নানা রকম মানে ক্রিয়েচারদের সাথে, বাকি টাইটান্সের সাথে ফাইট করতে করতে বড় হয়েছে। এবং তারপর যা ক্রিয়েচারগুলোকে আমরা দেখেছি, আমরা কংকে দেখেছি, কং হচ্ছে একটা এপ, কিন্তু সাধারণ এপ নয়। আমরা স্কাই আইল্যান্ডে দেখেছিলাম কং তখন ইয়ং ছিল, তখন 124 বা 25 ফুটের সাইজ ছিল। তারপর থেকে আমরা পরের সিনেমাতে যখন ম্যাচিওর হয় দেখছি 350 ফুট 400 ফুট তার সাইজ হয়ে গেছে। সেরকম আমরা আর কাকে দেখেছি, গডজিলাকে দেখেছি। গডজিলা জাইগান্টিক একটা সাইজ, একটা তার সুপার ইন্ডিওরেন্স আছে, তার সুপার ডিউরেবিলিটি আছে, এবং খুব তাড়াতাড়ি সে হিল হতে পারে, এবং তার স্পেশালিটি হচ্ছে অ্যাটমিক ব্রেথ। এবং অ্যাটমিক ব্রেথ একটা কমপ্লেক্স জিনিস, পরে কোনো একটা ভিডিওতে বলবো ডিটেলসে যে অ্যাটমিক ব্রেথ কাজ কী করে। এবার আমরা বলবো রোডেন নিয়ে কথা বলে। রোডেনও কিন্তু একটা প্রিহিস্ট্রিক টেরাসর, যে ভলক্যানের মধ্যে ছিল, এবং ভলক্যানের মধ্যে সেঞ্চুরির ওপর পর সেঞ্চুরি থেকে থেকে তার স্কিনটা কীরকম হয়ে যায়, ভলক্যানিক যে রক যতটা সলিড হয় তার স্কিনটাও এরকম সলিড হয়ে যায়। আর তার স্পেশালিটি হচ্ছে সে যখন আকাশের ওপর দিয়ে ওড়ে, তখন সেখান থেকে সুপারসনিক বুম তৈরি করতে পারে সে। তার বললাম আগে থেকে যে তার স্পিডও প্রচুর, একটা আমাদের ফাইটার জেটের মধ্যে তার স্পিড তার থেকেও বেশি, এবং তার যে বডি যে মানে উপরের যে লেয়ারটা সেটা পুরো মানে রকের মতো সলিড। তারপর আমাদের আরেকটা মানে কুইন অফ মনস্টার্স হচ্ছে মথেরা একটা বাটারফ্লাই স্টাইলেরই, কিন্তু জাইগান্টিক বাটারফ্লাই বলতে পারেন। এবং তাকে সে ইমমর্টাল, সে কখনো মরবে না, মানে সে মরলেও আবার একটা এগ তৈরি হয়ে সেখান থেকে তার জন্ম হবে। এবং সে সাইজে বিরাট সাইজ, তার মানে মনে করুন যে 150-200 ফিট এমনি সাইজ। এবং সে যখন নিজের ডানা খুলে দেয়, তার যখন উইংসগুলো সে খুলে দেয়, তখন প্রায় চারিদিক থেকে যদি সাইজ মেনটেন করেন 800 ফিট প্লাস। এবং তাকে আমরা কি দেখতে পাই, সে হেল্প করছে, রডেনের সাথে মারপিট করছে, এবং তারপর সে গডজিলাকে হেল্প করছে কিং কিডোরার এগেনস্টে। এবং পরে তো সে নিজের এনার্জিটা গডজিলাকে দিয়ে দেয় যাতে সে কিং কিডোরাকে হারাতে পারে। আমরা আরেকটা ক্যারেক্টারকে দেখেছি, সেটা হচ্ছে কিং কিডোরাকে। সে হচ্ছে একটা এলিয়েন, মানে প্রিহিস্টোরিক এলিয়েন। সে কখনোই মানে পৃথিবীতে ছিল না, সে অ্যান্টার্কটিকে ফ্রোজেন অবস্থায় ছিল, কিন্তু সে পৃথিবীর বাইরে থেকে এসেছিলো, এবং তারপর গডজিলাই তাকে কোনো কারণেতে মানে হারিয়ে দিয়ে তাকে ফ্রোজেন করে দিয়েছিল এই জায়গাটাতে। তো এখানে আরেকটা থিওরি আছে নাকি যে সিমিউ তাকে ফ্রোজেন করতে পারে। অ্যাকচুয়ালি আমরা ইভেন্টে জানি না যে কেউ ফ্রোজেন করেছে। এবার কিং কিডোরাও কিন্তু খুবই পাওয়ারফুল, তার 3টে মুখ, তার মধ্যে 3টে মুখের মধ্যে আলাদা আলাদা থিঙ্কিং ক্যাপাবিলিটি আছে। নিজের প্রত্যেকটা মুখ একে অপরের সাথে টেলিপ্যাথির থ্রুতে মানে কন্ট্যাক্ট করতে পারে। সে গ্র্যাভিটি বিম ছাড়ে মুখ দিয়ে, যেটা অ্যাটমিক ব্রিথের মধ্যে খুব পাওয়ারফুল। এবং আরেকটা হচ্ছে যে তার যে উইংসগুলো আছে, উইংস দিয়ে সে থান্ডার তৈরি করতে পারে। এবং তারও সুপার হিলিং, তারপর এই স্পিড, এই সব জিনিসই তার মধ্যেও আছে। স্পিডটা অতটা নেই, সুপার হিলিং, সুপার ডিউরেবিলিটি তার মধ্যেও আছে। কিন্তু স্টিল আমরা দেখি মানে কিং অফ মনস্টার্স গডজিলা তার কী অবস্থা করে, যারা দেখেছেন তারা জানেন। আর আমরা দেখেছি মেকা গডজিলাকে। এবার মেকা গডজিলা অ্যাকচুয়ালি কোনো ক্রিয়েচার নয় সেটা হিউম্যানরাই অ্যাপেক্স সাইবারনেটিক্স বানায় মেকা গডজিলাকে, কিন্তু তার ভেতরে কার মাইন্ড থাকে, কিং কিডোরার মাইন্ড থাকে। তারপর আমরা বেহেমথকে দেখেছি। বেহেমথ হচ্ছে একটা এনশিয়েন্ট ক্রিয়েচার, সেও কিন্তু একটা প্রোটেক্টর টাইটান। সে অনেকটা ম্যামথের থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো, কিন্তু সাইজে আরও বেশি জাইগান্টিক, এবং মানে বলতে পারেন যে ম্যামথেরই জাইগান্টিক ফর্ম ওটা। আর আমরা দেখেছি সাইলাকে দেখেছি, আমরা মিউটোকে দেখেছি, MUTOS। মিউটো মানে হচ্ছে ম্যাসিভ আনআইডেন্টিফাইড টেরেস্ট্রিয়াল অর্গানিজম। তো মিউটোকেও আমরা দেখেছি গডজিলার সাথে লড়াই করতে, মেল মিউটো এবং ফিমেল মিউটো। মেল মিউটো আর ফিমেল মিউটোর মধ্যে ডিফারেন্স আছে, তাদের সাইজের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে, তাদের ওয়েটের মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু তাদের কাছে একটা কী পাওয়ার আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে, যেখান থেকে তারা দেখি যে তারা যখনই কোনো তাদের মানে অর্গ্যান বা তাদের পা বা ওই উইংসগুলো টাইপের যখনই আর্থে রাখে বা কোনো মাটিতে রাখে, তখনই সব জায়গার একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছড়িয়ে যায়, এবং সেখান থেকে দেখবেন যে যা ইলেকট্রনিক ডিভাইস আছে সব খারাপ হতে লাগে। তো সেই ধরনের ক্রিয়েচারকেও দেখেছি। আমরা ওয়ারব্যাটকে দেখেছি। ওয়ারব্যাট হচ্ছে একটা ফ্লাইং স্নেক, যার এরকম পাখনার মতো আছে, লাল রঙের পাখনা।
এবং এইটা দেখে আপনার আরেকটা ক্রিয়েচারের কথা মনে পড়ছে, যেটা ওয়ারব্যাটের মধ্যে দেখতে, সেটা কি বলুন তো, সেটা কমেন্টে জানাবেন যে আমি কার মতো ওয়ারব্যাটের মতো আরেকজনকে দেখতে। আরেকটা ক্রিয়েচার হচ্ছে স্কাল ক্রলার, যেটা আপনি দেখেছেন আইল্যান্ডে থাকে, যেগুলো মানে কংয়ের যে অ্যানসেস্টার ছিল তাদেরকে মেরে দিয়েছিল। তো স্কাল ক্রলারের যে শেপটা, সেটা স্কালের মতো সামনের দিকে আর পিছন দিকটা লিজার্ডের মতো। তার একটা অ্যাম্ফিবিয়ান, তাদের মধ্যে ক্রোকোডাইলেরও কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক আছে, কারণ তাদের মেন পাওয়ার তাদের জতে, তাদের জয়ের পাওয়ার খুব বেশি, মানে খুব পাওয়ারফুল, যেটা আমাদের রিয়েল লাইফে ক্রোকোডাইলেরও জানি যে সব থেকে স্ট্রং জ পাওয়ার ক্রোকোডাইলেরই আছে। তো স্কাল ক্রলার সেখান থেকে ইন্সপায়ার্ড। এবার স্কাল ক্রলার যেহেতু সারা জীবনই হলওয়ার্থে থেকে এসছে এবং তারপর তারা বেরিয়েছে, তাই জন্য দেখবেন তাদের স্কিনেতে কোনো লোম নেই, তাদের স্কিনটা ওই রকম, তাদের ভিশন কম, চোখের পাওয়ার কম, কারণ হলওয়ার্থেতে লাইট কম থাকে, কিন্তু তাদের স্মেল আর সাউন্ড শোনার ক্ষমতা, অডিবিলিটি পাওয়ার খুব বেশি। তো এই কারণেই অ্যাডাপ্টেশনগুলো এমনভাবে ঘটেছে, দেখবেন যে যারা হলওয়ার্থে থাকতো তাই সেই কারণে তাদের প্রত্যেকটা ক্রিয়েচারই কিন্তু ডিফারেন্ট অ্যাডাপ্টেশন আছে। এবার তার মধ্যে কং তো হলওয়ার্থে ছিল, স্টিল তার গায়ে লোম আছে কেন সেটা পরে কখনো, মানে কোনো একটা কংয়ের, যেটা আমি হিস্ট্রি ভিডিও বানাবো, যে কংয়ের ওপর একটা ভিডিও বানাবো, যে কং এবং তার অরিজিন কোথা থেকে, এবং গডজিলা এবং তার অরিজিন কোথা থেকে সেটা বানাবো। তো এই দুটো ভিডিওতে বলবো। এবং গডজিলার যা যা সিনেমা বেরিয়েছে এখন অবধি, জাপানে যা যা বেরিয়েছে, আর তার সাথে জাপানিজ কালচারে গজিলার অ্যাকচুয়াল হিস্ট্রি কী, সেটা নিয়ে একটা ভিডিও বানানো হবে। তো সেটাকে মনস্টারভার্স থেকে আমি আলাদাই রাখছি। তো এই ছিল আমার টোটাল অ্যাকচুয়ালি মনস্টারভার্স নিয়ে এক্সপ্লেন করা ভিডিও। এবং 4টে সিনেমা আছে, সঙ্গে সঙ্গে দেখে নিন। গডজিলা দেখে নিন, গডজিলা কিং অফ মনস্টার দেখুন, কং দ্য স্কাল আইল্যান্ড দেখুন, গডজিলা ভার্সেস কং দেখুন, এবং তারপর নতুন সিনেমাটা তো আপনি দেখবেনই শিওর, যদি মনস্টারভার্স নিয়ে এক্সাইটেড থাকেন। সেটা হচ্ছে গডজিলা এক্স কং, এবং সেখানেতে আমরা স্কার কিংকে দেখতে পাবো, একটা জাইগান্টিক টাইটান, একটা ওরাংওটাংয়েরই একটা জাইগান্টিক ফর্ম। আর শিমুকেও মেবি দেখতে পাবো, নট শিওর, একটা ফ্যান থিওরিতে বলতে শিমুকে হয়তো দেখতে পাবো। তো স্কার কিং ক্যারেক্টারটাকেও কিন্তু ভালো করে এক্সপ্লোর করতে হবে। তার আইসটা ব্লু টাইপের, দেখবেন সে কন্ট্রোল করতে পারে প্রচুর এপকে, মানে কংয়ের যে কমিউনিটি, সেই ধরনের কমিউনিটিকে সে কন্ট্রোল করতে পারে, তাদের ওপর তার হাতের ছাপ আছে। এবং তার এখানে তো ওয়ারব্যাটের যে স্কেলিটন, সেই স্কেলিটন দিয়ে একটা হুইপ্ল্যাশ টাইপে বানানো আছে, তাহলে সেটা বোঝা যাচ্ছে যে সেটা একটা ভালো রকম ক্যারেক্টার হবে। আর সিনেমাগুলোর ব্যাপারে আমি এক্সপ্লেন করলাম না, সেগুলো স্পয়েল করলাম না, আমি জাস্ট ওয়ার্ল্ডটাকে ডিফাইন করলাম যে এখানে ওয়ার্ল্ডগুলো কীরকম কাজ করে। এবং এখানে গডজিলার একটা মোটিভ আছে, ছোটো করে বলি, পরে একটা ভিডিওতে ভালো করে বলবো। গডজিলার মোটিভ সারাজন মনে রাখবেন, বা প্রোটেক্টিভ যারা টাইটান আছে, গডজিলা ডোন্ট কেয়ার অ্যাবাউট হিউম্যান, কারণ হিউম্যান তার জন্য কখনোই থ্রেট নাই, হিউম্যান খুবই ছোটো তার তুলনায়। গডজিলা একটা টেরিটোরিয়াল অ্যানিমেল, সে সবসময় চায় যে সে টেরিটরির মধ্যে সে যেন সব থেকে বড় পাওয়ারফুল কিং হয়ে থাকে। যখনই তাকে কেউ চ্যালেঞ্জ করে, তখনই সেই চ্যালেঞ্জটা ফেস করতে আসে। যখন দেখবেন কিং কিডোরার সাথে তার মারপিট হচ্ছে, বা মিউটোর সাথে তার মারপিট হচ্ছে, সে কিন্তু হিউম্যানরা তার উপর বম ফেলছে বা তার উপরকে অ্যাটাক করছে, সে হিউম্যানকে নিয়ে ডিসইন্টারেস্টেড। সে মানে চায়ও না যে হিউম্যানদের সাথে সে ফাইট নিতে, সে চায় তাকে যে কিং হিসেবে, মানে তার পাওয়ারকে যে চ্যালেঞ্জ করছে, শুধু তাকে সে হারাবে। আর গডজিলার কং কিন্তু, বিশেষ করে গডজিলা, ব্যালেন্স মেনটেন করে। কারণ যখনই কোনো জায়গাতে খারাপ বেশি বেড়ে যাবে, যখনই যে সেই জায়গাতে এমন কোনো ক্রিয়েচার আসবে যেটা হিউম্যান সিভিলাইজেশন এবং এখানকার মানে টোটাল মানে ডাইভার্সিটিটাকে নষ্ট করতে আসবে, তখনই দেখবেন গডজিলা সমুদ্র থেকে উঠে আসে এবং সে গডজিলার সাথে সে পাঙ্গা নেয়, এবং গডজিলা তাদের সবাইকে ধোলাই করে দেয় এবং বলে দেয় আই অ্যাম দ্য কিং, এবং আমার সামনে সবাইকে বো করতে হবে, আমার সামনে ঝুঁকতে হবে। এবং যখন সে কিং কিডোরাকে হারায়, সবাই তার সামনে ঝোঁকে, এবং হিউম্যানরাও ভাবে যে গডজিলা যতটা আমরা খারাপ ভাবি ততটা না, গডজিলা ইজ রিয়েলি লাইক এ গড, সে ব্যালেন্সের জন্য দায়ী, এবং সে আমাদের হিউম্যানদের নিয়ে কেয়ারই করে না, সে জাস্ট নিজে কিং হয়েই থাকতে চায়। তো এই ছিল আমার ভিডিও এবং মনস্টারভার্স নিয়ে একটা ছোটো এক্সপ্লেনেশন ভিডিও। আর যদি কোনো কিছু জানার থাকে, যদি কোনো আপনাদের আইডিয়া থাকে বা অন্য কিছু নিয়ে ভিডিও বানাতে বলেন, সেটা কমেন্টে জানিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।